একটা ভিডিওতেই পেয়ে যাচ্ছেন শীতকালের খুবই জনপ্রিয় ৪টা ভীষণ মজাদার পিঠার রেসিপি। ফার্স্টে বানাবো রুল ভাপা পুলি পিঠা। এই শীতে পিঠাপুলির উৎসবে একটু ভিন্ন কিছু যদি ট্রাই করতে চান তাহলে কিন্তু এই রুল ভাপা পুলি পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। আজকের এই রুল ভাপা পুলি পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে একটা ডো বানিয়ে নিতে হবে। আজকের এই পিঠাগুলো আমি চালের গুঁড়ি দিয়ে বানাবো, চাইলে আটা ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন। আমি এখানে ভিজা চালের গুঁড়ি নিয়েছি, যার জন্য গুঁড়িগুলোকে ফার্স্টে কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিতে হবে। গুঁড়িগুলো একদম জোরজোরে হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব। গুঁড়িগুলোকে জোরজোড়া করে একদম লো আঁচে ভেজে নিয়েছি ৫ থেকে ৬ মিনিটের মতো। এখন এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ পানি, তার মধ্যে স্বাদ মতো লবণ। এই পর্যায়ে এসে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা ফুটে আসার আগ পর্যন্ত। পানিটা যখন ঠিক এইভাবে ফুটে উঠবে তখন কিন্তু আগে থেকে ভেজে রাখা ভিজা চালের গুঁড়িগুলো দিয়ে দিব। যদি আপনারা এখানে শুকনো চালের গুঁড়িটা নেন তাহলে এখানে যদি আপনারা ১.৫ কাপ চালের গুঁড়ি দেন ২.৫ কাপ পানি দিবেন। আর যদি ভিজা চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু পানি আর গুঁড়িটা সমান সমান দিলেই হবে। ভিজা চালের গুঁড়িটা কিন্তু এতটা পানি শোষণ করে না বা টানে না, যার জন্য অল্প পানিতেই কিন্তু এই গুঁড়িটা হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি মাঝে মধ্যে কিন্তু এটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম আর ডোটা একদম পারফেক্ট হয়েছে। এই ডোটাকে কিছুক্ষণের জন্য চড়ানো একটা প্লেটে রেখে দিব যাতে করে কিছুটা ঠান্ডা হয়ে যায়। এদিকে আমি রোল তৈরি করার জন্য ভিতরে নারকেলের একটা পুর তৈরি করে নিব। তার জন্য একটা প্যান চুলায় বসিয়ে তার মধ্যে ১ টেবিল চামচ সুজি নিয়েছি, হালকা এটাকে রোস্ট করে নিব। সুজিটা আমি এই কারণেই নিয়েছি, অনেকেই রোলটা বানানোর সময় নারকেল আর গুড় দিয়েই পুরটা বানান, যার ফলে ভিতরের পুরটা একদম জোরজোরে হয়ে যায়। এটা যাতে আটালো হয়, সুজিটাকে হালকা ভেজে এর মধ্যে নারকেল আর গুড়টা দিয়ে দিয়েছি। এখানে গুড়ের জায়গায় চিনিটাও নিতে পারেন, তবে মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। ১ কাপ নারকেল কুড়ানোর জন্য 1/2 কাপ আমি গুড় দিয়েছি। দেন আমি এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধটাও ইউজ করতে পারেন। অল্প একটু লবণ, সেই সাথে এলাচের গুঁড়াও দিয়েছিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম আটালো থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিব, না হলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো নারকেলের পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে দেখেন আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম ওইটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার এটাকে ময়ান করতে অসুবিধা হবে বা একদম মিহি হবে না, ডোটা সফট হবে না, যার জন্য আমি একটু হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে মুতে নিয়েছি। আমি এখানে যতটুকু ডো বানিয়েছি ওইটা থেকে কিন্তু আমি 2টা লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 2টা রুটি বানাবো, অর্ধেকটা নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ ময়ান করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নাই, একটা মোটা টাইপের রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা একটু বড়, সেই সাথে মোটা হয়েছে। এখন একটা নাইফ দিয়ে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি, তবে একটু লম্বাটা বেশি রাখতে হবে। একটা রুটি বানিয়ে এটাকে অবশ্যই 4 কোনা করে কেটে নিতে হবে, কারণ রাউন্ড শেপ রুটি দিয়ে কিন্তু এই রোলটা হবে না। তো কাটা হয়ে গেছে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা দেখে বুঝে নেবেন। আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার দিয়ে, ঠিক এভাবে রুটিটার মাঝখানে, মানে পুরা রুটির গায়ে আর কি এভাবে দিয়ে দিয়েছি। তো আপনারা আশা করছি দেখে বুঝে নেবেন। আমি মোটামুটি পাতলা করে দিয়েছি, এত বেশি মোটা করে দেই নাই। সাইডে যে একটু অংশ আছে ওইটার মধ্যে পানি লাগিয়ে নিয়েছি। এই ডোটা একটু নরম করে তৈরি করবেন, তাহলে রুটিটা বা রোলটা করার সময় ফেটে যাবে না। যদিও আমারটা হালকা ফেটে গিয়েছিল, রুটিটা একটু শক্ত টাইপের হয়ে গেছিল। তো রোলটা বানিয়ে নিয়েছি, আর সাইডের যে অংশটা ওইটা ভালোভাবে একটু চেপে চেপে সিল করে নিতে হবে। 2টা রোলেই কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি, আর এখন একটা স্ট্রেনার নিয়েছি। আগে থেকে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। এখন এই রোলগুলোকে আমি ভাপিয়ে নিব, তার জন্য চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পানিও দিয়েছি। তারপর আমি স্ট্রেনারটা কিন্তু এটার উপরে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো।
এই পিঠাটা হতে বেশি একটা সময় লাগে না, কারণ এটা অলরেডি সিদ্ধ করা আর খুবই পাতলা করে রুটিটা বানাইছি। পিঠাটা হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা না হলে কিন্তু এটা কাটা যাবে না। রোলগুলোকে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটা নাইফ দিয়ে এই রোলগুলোকে কেটে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ, রোলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি, আর একটাও ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। তো একদম সহজ আর খুবই মজাদার আর দেখতেও অনেক বেশি লোভনীয় এরকম একটা পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। দ্বিতীয় রেসিপিটা হচ্ছে, আজকে আমি চট্টগ্রামের জনপ্রিয় বা ঐতিহ্যবাহী মধুপুলি পিঠা, রসপুলি পিঠা বা চৈপাকন পিঠা যে নামে ডাকেন ওইটা শেয়ার করব। আর এটা এত বেশি মজাদার হয়, আসলে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এটা বানানো খুবই সহজ, সামান্য কিছু উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমার কাছে তো এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে, তাই তো আপনাদের সাথে রেসিপি আকারে একদম ডিটেলসে শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। চৈপাকন পিঠা বা রসপুলি পিঠা তৈরি করার জন্য ফার্স্টে যেটা করতে হবে, একদম পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানানোর জন্য ফার্স্টে আমার লাগবে 2 কাপ লিকুইড দুধ। আমি একটা প্যানের মধ্যে 2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। অবশ্যই চিনিটা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। স্বাদ মতো লবণ দিয়েছি। মিষ্টি খাবারে অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি এর পরিবর্তে এখানে তেলটাও ইউজ করতে পারেন, তবে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে চুলাটাকে অন করে দুধটাকে জাল করে ফুটিয়ে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, এতে করে এটার টেস্ট আরো অনেক বেশি ভালো আসবে, তবে আমি এখানে কোনো রকম গুঁড়া দুধ অ্যাড করব না। এই পিঠাটা বানানোর জন্য আটা, ময়দা, চালের গুঁড়া যে কোনো একটা নিলেই হবে। দুধটা খুব ভালোভাবে বলক চলে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। ফার্স্টে আমি 1 কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যদি লাগে পরে আবারও অ্যাড করব, সঠিক পরিমাণটা আমি অবশ্যই বলে দিব। তো প্রথমে 1 কাপ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি আরো হাফ কাপ নিয়েছি, অল্প অল্প করে বাকি হাফ কাপ দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলি, এই ডোটা তৈরি করার সময় অবশ্যই চুলা আঁচটাকে লোতে রাখতে হবে, না হলে দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ডোটা ঠিকঠাক হবে না। তো ডোটা যে সময় আমি তৈরি করেছি, আটা অথবা ময়দা বা চালের গুঁড়ি যেটাই নেই ওটা ছেঁকে নিলে এরকম গুটি গুটি হতো না, একদম মসৃণ হতো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি, এতে করে খুব ভালোভাবে এই যে ডোটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নিয়ে নিচ্ছি একদম গরম গরম থাকা অবস্থায়। এটাকে খুব ভালোভাবে ডলে ডলে আমি ময়ান করে নিব। আর যেহেতু এটা অনেক বেশি গরম, আমি একটা স্টিলের বাটি নিয়েছি। বাটিটা দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে এটাকে ময়ান করব। আর ময়ান করাটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এটাকে ময়ান করেছি। এই পিঠাটা কিন্তু এই ময়ানটার মাধ্যমে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলকো আর একদম তুলতুলে হয়। পিঠাটা বানানোর সময় যদিও ফুলকো না হয়, তবে এটা নরম তুলতুলে কিন্তু হয়, এটাই পাকন পিঠার বৈশিষ্ট্য। এই পর্যায়ে এসে আমি কিছুটা চিনি, সেই সাথে কিছুটা হচ্ছে বেকিং সোডা অ্যাড করেছি, এতে করে অনেক বেশি ফুলকো সেই সাথে একদম নরম তুলতুলে হবে। চিনি, বেকিং সোডা সহ এটাকে আমি আবারও কিছুক্ষণ ময়ান করে নিয়েছি। এই পর্যায়ে ডোটাও কিন্তু কুসুম গরম আছে, একেবারে ঠান্ডা হয়ে যায় নাই। যদি এই ডোটা ঠান্ডা হওয়ার পরে ময়ান করেন তাহলে এরকম সফট হবে না, এটা একদম নরম তুলতুলে হয়েছে, একদম তুলার মতোই হয়েছে ডোটা। তো আমি আবারও কিছুটা সময় নিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর আমি কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা বেশি সফট হয়েছে, ঠিক এরকম হতে হবে। এ পর্যায়ে এসে আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। 2টা লেচি কেটে নিচ্ছি। আমি একটা বড় সাইজের রুটি তৈরি করব, চাইলে পুরাটা একসাথে নিয়েও তৈরি করা যায়। এ পর্যায়ে একটা ভাগ নিয়ে আমি একটা বেলুন দিয়ে বেলে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা গোল হতে হবে এমন না, তবে একদম সফট হতে হবে, কোনো রকম আঁকা বাঁকা ফাটা থাকলে হবে না। রুটিটা বানানোর সময় কিন্তু আমি কোনো রকম গুঁড়িও দেই নাই, সেই সাথে এটার মধ্যে তেলও দেই নাই। একদম যেভাবে আমি এটা ময়ান করেছি ডোটা, ঠিক এভাবেই এটাকে নিয়ে আমি বেলে নিচ্ছি। এই রুটির পুরুত্বটা কিরকম হবে আমি একটু আপনাদের দেখিয়ে দিব, দেখলেই বুঝতে পারবেন। এটা নরমাল রুটির মতো কিন্তু একদম পাতলা হবে না, মোটামুটি একটু মোটা সাইজের রুটি হবে।
চাইলে কিন্তু এর থেকে আরেকটু মোটা রাখতে পারেন, তবে এর থেকে পাতলা করবেন না। এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর চইপাকন পিঠা আপনারা যেকোনো ডিজাইনে বানিয়ে নিতে পারেন, তবে মূলত এভাবেই কিন্তু বেশিরভাগ এই চইপাকন পিঠাটা বানানো হয়, তবে আপনারা কুকি কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন। আগে আমি বলেছিলাম চইপাকন পিঠা যে কেউ বানিয়ে নিতে পারবেন, কারণ এটার কোনো ডিজাইন হয় না, শুধু এভাবে কেটে নিলেই হয়ে যায়। এটা যে জীবনেও পিঠা বানায় নাই সেও বানাতে পারবেন। পিঠাটা একদম সিম্পল হলেও এটা খেতে এত বেশি মজা লাগে, আপনি যতই দিবেন আপনাকে ততই খেতে পারবেন, এত বেশি মজার হয়। আমার মনে হয় রসপুলি পিঠা বানানোর ক্ষেত্রে মিষ্টি যে যতটুকু পছন্দ করেন এই মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রেখে আর ডোটাকে একদম একটু বেশি পরিমাণে সময় নিয়ে ময়ান করে নিতে পারেন, তাদের পিঠাই একদম পারফেক্ট হবে। সেক্ষেত্রে ডিজাইন আপনি যেটাই দেন পিঠাটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হবে। তো সবগুলো পাকন পিঠা আমি কেটে নিয়েছি, আমি আগেই বলেছি একটু স্লো ভাবে আমি দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন এগুলাকে তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে একদম বেশি গরম করে দেওয়া যাবে না, মিডিয়াম গরম করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তেলটা অতিরিক্ত গরম হওয়ার পর যদি আপনারা পিঠাগুলো দেন দ্রুত পিঠার গায়ে কালার চলে আসবে, কিন্তু পিঠাটা ভিতর থেকে হবে না। পিঠাটা নাড়াচাড়া দেওয়ার দরকার নাই, কিছুক্ষণের মধ্যেই দেখবেন তেলের উপরে পিঠাগুলো ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। আর আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, এর থেকে গাঢ় করব না, ঠিক এই কালারটা আসা পর্যন্ত ভেজে তারপর তেল থেকে উঠিয়ে নিব। তবে আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন, তবে আরেকটু যদি ভাজেন তাহলে পিঠাটা একটু ক্রিস্পি টাইপের হয়ে যাবে। তবে মধুপুলি পিঠাটা কিন্তু ক্রিস্পি না, একদম তুলতুলে নরম হয়। এই পিঠাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর বাকি যে পিঠাগুলো আছে সেম ভাবে আমি ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো পিঠা আমার হয়ে গেছে, আর পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, সেই সাথে অনেক বেশি ফুলকো হয়েছে। এক কথায় পিঠাগুলো বানানো একদম সহজ হলেও খেতে অনেক বেশি মজাদার, অসাধারণ। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বা জনপ্রিয় মধুপুলি পিঠা, রসপুলি পিঠা বা চইপাকন পিঠা রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। এবার চলে যাচ্ছি 3 নাম্বার রেসিপিতে। আজকে আমি বানাবো ডিম পিঠা বা ডিমের বিস্কুট পিঠা। এই পিঠাটা এত বেশি মজার হয়, এটা একদিন বানিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের পিঠাটা মাত্র 2টা ডিম দিয়ে বানিয়েছি, অনেকগুলো পিঠা হয়েছে, চাইলে একটা অথবা 2-এর অধিক ডিম দিয়েও বানাতে পারেন। আর এই পিঠাটা খেতে এত বেশি মজার হয় বলে বোঝাতে পারবো না। আশা করছি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিস্কুট পিঠার রেসিপিটা। ডিমের এই বিস্কুট পিঠাটা বানানোর জন্য ফার্স্টে লাগবে ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে একটা অথবা 2টার থেকে বেশি ডিম দিয়েও বানাতে পারেন। যদি ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেন, সমস্ত উপকরণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল। পিঠাটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে কিন্তু ফ্রিজ থেকে ডিমটাকে বের করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা উইস্ক দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে একটু সময় নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন এখানে আমি অ্যাড করব আটা। ডিমের এই বিস্কুট পিঠাটা আটা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। 1 কাপ আটা আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরা, এটা অবশ্যই দিবেন, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। ফার্স্টে কিন্তু আমি 1 কাপ আটা দিয়েছি, সাথে আমি এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব। আর কতটুকু আটা লাগছে এটা কিন্তু আমি পরে পরিমাণটা বলে দিব। আমি এখানে অল্প অল্প করে আটা দিয়েছি, সেই সাথে এটাকে মাখিয়ে নিয়েছি। প্রথম অবস্থায় এটা একটু স্টিকি টাইপের মনে হবে, বাট মাখাতে মাখাতে কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে।
সেই সাথে একদম ঠিকঠাক একটা ডো হবে। আর এখানে আমার আটার পরিমাণ লাগছে হচ্ছে 2 কাপের থেকে একটু কম লাগছে আটার পরিমাণটা। এখন খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। আর ডোটা দেখেন অনেক বেশি সফট হয়েছে। একটু সময় নিয়ে কিন্তু এটাকে মথে নিতে হবে। ডোটাকে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম যে শক্ত ওরকম না, আবার একদম যে নরম সফট ওরকমও না, মোটামুটি টাইপের একটা ডো হয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। এই ডোটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। তারপর এটাকে আবারও কিছুটা সময় খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। আমি এখানে সবটা ডোয়ে নিয়েছি, মানে পুরাটা ডো দিয়ে একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটাই কিন্তু একদম পাতলা রুটি হবে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখে বুঝে নেবেন। রুটিটা আঁকাবাঁকা হলে সমস্যা নাই, কিন্তু একদম উপরটা যাতে সমান হয়, উঁচা নিচা না হয়, এক জায়গায় উঁচু আরেক জায়গায় নিচু ওরকম না হয়। তো রুটিটা বানিয়ে নিয়েছি। আর রুটির থিকনেসটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে কতটুকু মোটা রেখেছি। আমি যে পিঠাটা বানাবো আপনারা চাইলে এই সাইজটা একটু বড় করে বানাতে পারেন, তাহলে এই রুটিটা একটু মোটা করে বানাবেন। আমি যতটুকু ছোট করে পিঠাগুলো বানিয়েছি তার জন্য এটাই কিন্তু একদম ঠিকঠাক আছে। এই পর্যায়ে এসে একটা কুকি কাটার দিয়ে হাফ মুনের মতো শেপ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা হচ্ছে বয়মের মুখা দিয়েও করতে পারেন বা যে কোনো ডিজাইনে এই পিঠাটা বানাতে পারেন। পিঠার টেস্ট একই থাকবে, শুধু ডিজাইনটা কিন্তু ভিন্ন হবে। সবগুলো পিঠা আমি হাফ মুন বা অর্ধেকটা চাঁদের মতো করে কেটে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। তবে আপনারা চাইলে এর থেকে বড় বা আরো ছোট করেও তৈরি করতে পারেন, একদম কাজু বাদামের মতো করে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে তারপর চুলাটাকে মিডিয়ামে রেখেছি। আর একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যদি আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে চান। না হলে উপরটা ক্রিস্পি হবে কিন্তু ভিতরটা একদম নরম থাকবে। এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি আর সেই সাথে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পিঠা বানানোর ক্ষেত্রে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে হবে না। পিঠাগুলো কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা কালার চলে আসছে। আমি এগুলাকে আরেকটু কালার করে ভেজে নিব আর তেল জড়িয়ে উঠিয়ে সেম ভাবে বাকি যেগুলো পিঠা আছে সবগুলোকে ভেজে নিব। এখানে একটা কথা বলি, আমি মিষ্টি পিঠা বানিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু সেম ভাবে জাল জাল করেও বানিয়ে নিতে পারেন, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা যারা ডায়াবেটিক্স রোগী আছেন, যারা মিষ্টি খাবার খেতে চান না। সবগুলো পিঠা হয়ে গেছে। আর আজকের রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার সাথেই থাকবেন। সবগুলো পিঠা হয়ে গেছে। আর পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর টেস্টের কথা কি বলবো, অনেক বেশি মজার হয়েছে। আর একদম সামান্য কিছু উপকরণে এই পিঠাগুলো বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আজকে 4 নাম্বার রেসিপিটা শেয়ার করছি। এটা হচ্ছে ঝাল ঝাল একটা পিঠা। এটা সিলেটের ঐতিহ্যবাহী নুনিয়া পিঠা বা নুন গড়া পিঠা বলতে পারেন। বিশেষ করে আমার চ্যানেলে এটা খুবই জনপ্রিয় একটা পিঠা, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। অবশ্যই আমি আজকে 4টা রেসিপি একসাথে দিয়েছি, আপনারা দেখে নেবেন যারা আগে দেখেন নাই। আর এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে, যারা ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা পিঠার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি রেসিপিটা। একটা খামির বানিয়ে নিতে হবে, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন এই পানিটার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব, যেমন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচের মতো, রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা। সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে পানিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে পানিটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব।
কিছুক্ষণ জাল করার পর কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটে উঠছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি আজকে ময়দা দিয়ে বানাবো, চাইলে চালের গুঁড়ি অথবা আটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। একসাথে আমি ময়দাটা দিব না, অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা ধাপে ময়দাগুলো দিয়ে খুব ভালোভাবে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ময়দাটা দিয়ে ডোটা বানাতে হবে যাতে ডোটা অনেক বেশি সফট হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ডো হাতে নিয়ে এরকম ভাবে প্রেস করার পর দেখবেন ডোটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না, একদম সফট হয়েছে। এইরকম যদি হয় তাহলে বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো ডোটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এখন এটাকে ছড়ানো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কিছুটা সময় আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তবে একবারে ঠান্ডা করা যাবে না, এতে করে ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান করে নিতে হবে। তো কিছুটা সময় খুব ভালোভাবে ডোটাকে আমি ময়ান করে নিয়েছি। এখন এখানে আমি 2টা উপকরণ অ্যাড করব, যেমন কালো জিরা। এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভারও থাকে। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন। ধনিয়া পাতাটা পরে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালোভাবে এটাকে আবারও ময়ান করে নিয়েছি। তারপর এটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে উপর থেকে শক্ত হয়ে যাবে। এখন একটা বোর্ডের উপর নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু বিশাল বড় সাইজের একটা রুটি বানাচ্ছি, এতে করে একটা রুটি দিয়ে প্রায় অনেকগুলো আমি পিঠা বানিয়ে নিতে পারবো। যার ফলে এই রুটিটা কিন্তু আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নাই। পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি একটা কাপ কেকের মোল্ড ব্যবহার করছি, এতে করে সবগুলো পিঠার সুন্দর একটা ডিজাইন আসবে। চাইলে কুকি কাটার অথবা যে কোনো বয়ামের মুখা দিয়ে বা নাইফ দিয়েও কেটে নিতে পারেন। তো কাটা হয়ে গেছে, দেখেন একটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। এখন যে সাইডের অংশগুলো আছে এগুলো উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিব, পরবর্তীতে আবারও কিন্তু পিঠা বানিয়ে নিব। তো দেখেন একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এতটুকু মানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। আর পিঠাগুলোর কিরকম হবে এটার থিকনেসটা একটু দেখে বুঝে নেবেন। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে অলরেডি আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন কয়েকটা পিঠা আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। এই পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগে না, প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে যায়। এই পিঠাগুলো উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা একটু সফট হয়, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। তো সবগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছি, আরো কিছু পিঠা ছিল ঠিক সেম ভাবেই ভেজে নিয়েছি। আরেকটা এখানে কথা বলি, যদি আপনারা ঝালটা একটু বেশি পরিমাণে পছন্দ করেন তাহলে কাঁচামরিচের সাথে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। তো সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। অলরেডি সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর মাশাআল্লাহ পিঠাগুলো যেমন ফুলকো তেমন ক্রিস্পি হয়েছে। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকে আমি একদম সহজ আর সবার ভীষণ পছন্দের একটা রেসিপিতে জনপ্রিয় 4টা পিঠার রেসিপি শেয়ার করেছি। বিশেষ করে শীতকালে খুবই ফেমাস এই পিঠাগুলো, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।